এটা তোমার বাবার বাড়ি না যে সকালে রান্না না করে খাবার পাবে বৌমা। মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি না। নিজের সংসারে যদি স্বামীকে রান্না করে না খাওয়াতে পারো, তাহলে এমন দিন আসবে, সেদিন আফসোস করেও লাভ হবে না। শাশুড়ির কথা শুনে বউ তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললেন আপনি? শাশুড়ি হয়ে আমাকে খাওয়ার খোটা দিলেন বিয়ের 1 মাসের মাথায়? না জানি সারা জীবন আপনি আমাকে কি করবেন। আমি আর এ বাড়িতে থাকবো না, চলে যাব আজকেই। কথাগুলো বলে গটগট করে নিজের রুমে চলে গেল রুপিতা। রুপিতার বিয়ে হয়েছে 1 মাস হলো। এই 1 মাসে সে স্বামীর জন্য একবারও রান্না করেনি। প্রতিদিন সকালে আমার মায়ে ভোরে উঠে রান্না করতেন, আর বউ সকাল 8টায় ঘুম থেকে উঠে সোজা টেবিলে খেতে আসতো। মা প্রথম প্রথম ভেবেছিলেন নতুন বউ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, গুছিয়ে নেবে। কিন্তু 1 মাস কেটে গেলেও তার অভ্যাসের কোনো পরিবর্তন হলো না। তাই আজকে আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মা কথাগুলো বললেন। একটু পর রুপিতা ড্রয়িং রুমে ট্রলি ব্যাগ টেনে নিয়ে এসে শক্ত গলায় বলল, আমি চলে যাচ্ছি। যে বাড়িতে খাওয়ার খোটা শুনতে হয়, সে বাড়িতে আমি আর একবেলাও খাবো না। আপনি আর আপনার ছেলে একা একাই খান। মা অবাক হয়ে বললেন, বৌমা, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে একবারও খাওয়ার খোটা দেইনি। তুমি বলো, কোন বাড়ির বউ স্বামী অফিসে যাওয়ার আগে তার জন্য 1 কাপ চা বানিয়েও দেয় না? রুপিতা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। মায়ের কথার তোয়াক্কা না করে হনহন করে দরজা খুলে বেরিয়ে গেল। বাবার বাড়ি পৌঁছেই রুপিতা তার মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো। মা নাকি তার খাওয়া সহ্য করতে পারেন না। সারাদিন নাকি তাকে দিয়ে দাসীর মতো খাটান, আর কথায় কথায় খাওয়ার খোটা দেন। মেয়ের চোখের জল দেখে রুপিতার মা তো রেগে আগুন। বিকেলে আমি অফিস থেকে বাসায় ফিরতেই মা বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে বসেছিলেন। আমাকে দেখে সব কথা খুলে বললেন, কেন রুপিতা রাগ করে ট্রলি ব্যাগ নিয়ে চলে গেছে। আমি মায়ের পাশে বসে কাঁধে হাত রেখে বললাম, তুমি একদম মন খারাপ করো না মা। যে বউ শাশুড়ির একটা ভালো উপদেশ খেয়ে খোটা হিসেবে নিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়, সে রাগ করেই থাক। তার নিজের ভুলটা আগে বোঝা দরকার। মা নিঃশ্বাস ফেলে বললেন, যা হবার হয়ে গেছে রে বাবা। তুই বরং একটা ফোন করে ওকে চলে আসতে বল। এভাবে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেলে লোক জানাজানি হবে, আর আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, আমি ওকে ফোন করতে পারবো না মা। যে নিজের দায়িত্ব বোঝে না, তাকে ডেকে এনে মাথায় তোলার কোনো মানেই হয় না। এ কথা বলে আমি নিজের রুমে চলে আসলাম। কিন্তু মায়ের মন তো মান সম্মানের ভয় আর সংসারের শান্তির কথা ভেবে মা নিজে একটু পর রুপিতার মায়ের নম্বরে ফোন দিলেন। ফোন ধরতেই মা শান্ত গলায় বললেন, বিয়ান, ভালো আছেন? রুপিতা আসলে একদমই ভুল বুঝে রাগ করে চলে গেছে। আমি তোকে শাশুড়ি হিসেবে নিজের মেয়ের মতোই একটু বুঝিয়ে বলতে চেয়েছিলাম। মায়ের কথা শেষ হওয়ার আগে ওপাশ থেকে রুপিতার মা চড়া গলায় গর্জে উঠলেন, চুপ করুন আপনি। আপনি আমার মেয়েকে খাওয়ার খোটা দেন? আপনাকে কে অধিকার দিয়েছে আমার মেয়েকে অপমান করার? আপনার বাড়িতে আমি আমার মেয়েকে কাজের মেয়ে বানিয়ে পাঠাইনি, যে কাজ না করলে খেতে দেবেন না। রুপিতা আমার খুব আদরের মেয়ে, ওর কোনো অভাবের সংসারে বড় হয়নি। আপনার ওই বাড়িতে আরও পা দেবে না। কথাগুলো বলেই রুপিতার মা সজোরে ফোনের সংযোগ কেটে দিলেন। মা ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। লাউডস্পিকারে থাকা ফোনটির কথাগুলো আমি রুমের ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। রাগ আর ক্ষোভে আমার শরীর জ্বলে উঠল। একটা মানুষ নিজের দোষ ঢাকার জন্য নিজের জন্মদাত্রী মায়ের কাছে এতটা মিথ্যা বলতে পারে? আর রুপিতার মাও না জেনে, সত্যিটা না শুনেই আমার মাকে এভাবে অপমান করে দিলেন। আমি রুম থেকে বের হয়ে এসে মায়ের কাছে বসলাম। মায়ের চোখ দুটো জলে ছলছল করছে। সারা জীবন যিনি পরম মমতায় সংসার আগলে রেখেছেন, আজ নিজের ছেলের বউ কাছে শাশুড়ি হিসেবে তাকে কাজের বুয়া খাটানোর অপবাদ শুনতে হলো। মা, আমি খুব শান্ত গলায় বললাম, আজকের পর থেকে রুপিতাকে আর এই বাড়িতে আনার জন্য তুমি একটা শব্দও করবে না। ভুলটা ও করেছে, আর অপমান করলো তোমাকে। দেখব এভাবে কতদিন থাকে তারা। মা চমকে উঠে আমার দিকে তাকালেন। তুই কি করতে চাস বাবা? সংসারটা এভাবে ভেঙে ফেলবি? মায়ের কথার কোনো উত্তর দিতে পারলাম না। মা হয়তো ভেবেছিলেন সব কিছু আগের মতো সহ্যের সীমায় রেখে একটু বুঝিয়ে আবার মানিয়ে নেওয়া যাবে। কিন্তু যে আত্মসম্মানে আঘাত লেগেছে, তা এত সহজে শান্ত হওয়ার নয়।
দিন কাটতে লাগলো নিজের নিয়মে। মাঝে কেটে গেল পুরো একটি সপ্তাহ। মুখ ফুটে কাউকে না বললেও ভেতরে খা খা শূন্যতাটা অস্বীকার করার উপায় ছিল না। রাগ, ক্ষোভ আর অভিমানের এক অদ্ভুত মিশেল বুকে চেপে দিনগুলো পার করছিলাম। সকালের চা থেকে শুরু করে রাতের ডাইনিং টেবিলে রুপিতার অনুপস্থিতিটা বড্ড বেশি পেতাম। যতই রাগ থাকুক, 1 মাসের সংসার হলেও রুপিতার নিষ্পাপ হাসি আর চঞ্চলতাগুলো তো মিথ্যে ছিল না। রুপিতাকে খুব মিস করছিলাম, ভীষণভাবে। অন্যদিকে রুপিতাও হয়তো নিজের ভুল বুঝতে পেরে বা অভিমানের সাগরে ডুবে আমাকে সমানভাবে মিস করছে। অবশেষে 8ম দিনের মাথায় বিকেলে অফিসের টেবিলে আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে রুপিতার নাম দেখে এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল। একটা মেসেজ এসেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। অফিস শেষে রেস্টুরেন্টে চলে এসো, আমি অপেক্ষা করব। নিচের রেস্টুরেন্টে ঠিকানা দেওয়া। মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মন বলছিল এখনই ছুটে যাই, কিন্তু পরক্ষণেই মায়ের সেই ফোঁটা ফোঁটা চোখের জল আর রুপিতার মায়ের কটু কথাগুলো মনে পড়ে গেল। নিজের ভেতরে জমে থাকা আবেগগুলোকে খানিকটা শক্ত করে বাঁধলাম। অফিস ছুটি হতেই সোজা রেস্টুরেন্টটিতে গিয়ে পৌঁছালাম। ভেতরের মৃদু আলো আর হালকা সঙ্গীতের মাঝে চোখ বোলাতেই কোনার একটা টেবিলে রুপিতাকে দেখতে পেলাম। চেহারায় সে আগের চঞ্চলতার ছাপ নেই। বিষণ্ণ, মনমরা হয়ে একাকী বসে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার মুখটা দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। 1 সপ্তাহে মেয়েটা যেন অনেকটাই রোগা হয়ে গেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে গিয়ে তার সামনের চেয়ারটায় বসলাম। আমার আসার শব্দে রুপিতা মাথা তুলল। কিছু সময় নীরবতা ঘিরে রইল আমাদের মাঝে। কেউ কোনো কথা বলছি না, শুধু চোখের ভাষায় জমানো হাজারটা অভিযোগ আদান প্রদান হচ্ছিল। অবশেষে রুপিতার নীরবতা ভাঙল। সে শান্ত গলায় বলল, তুমি শুধু আমার দোষটাই দেখলে, তোমার মায়ের ব্যবহার দেখলে না? আমি কি সত্যি অতটাই খারাপ? আমি কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। রুপিতার চোখের কোণে জমে থাকা জলটু সামলে নিয়ে বলতে লাগলো, মা সেদিন যেভাবে আমাকে কথাটা বললেন, ওভাবে বলাটা কি তার সত্যি উচিত হয়েছিল? আমাকে যদি খাওয়ার পর ঘরে ডেকে নিয়ে আদর করে বলতেন, বৌমা, তোমার স্বামীর জন্য তো আমি আর সারা জীবন রান্না করতে পারবো না, এবার থেকে তুমি একটু একটু করে দায়িত্ব নাও, রান্নাটাও শিখে নাও, আমি কি তখন তাকে না করতে পারতাম? আমি কি এতটাই অভদ্র? তিনি তা না বলে সরাসরি বললেন, এটা তোমার বাবার বাড়ি না যে রান্না না করে খাবার পাবে। এতগুলো কথা শোনানোর কি খুব প্রয়োজন ছিল? আমারও তো একটা আত্মসম্মান আছে। শুনেই মাথাটা গরম হয়ে গিয়েছিল। তুমি তো ভালো করেই জানো আমি কেমন, আর আমার বাবা মায়ের কাছে আমি কিভাবে বড় হয়েছি। কথাগুলো বলতে বলতে রুপিতার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ চুপ করে থেকে রুপিতার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, রুপিতা, মা হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু মা তো দিন শেষে তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছিলেন। তুমি নতুন এসেছো, সংসারের দায়িত্বগুলো যেন আস্তে আস্তে বোঝো, সেই চিন্তায় মায়ের ছিল। রুপিতার সাথে সাথে বিষাদের ছড়েই বলে উঠল, সব ভালো সব সময় ভালো হয় না, এটা মনে রেখো। আর মায়ের এত তাড়া কিসের ছিল? বিয়ের আগেই তো আমার মা তোমার মাকে পরিষ্কার বলেছিলেন, আমার মেয়েকে আমি কোনোদিন রান্নাঘরে পাঠাইনি, ও কোনো কাজই পারে না। তখন তোমার মা হেসে হেসে কি উত্তর দিয়েছিলেন মনে আছে? তিনি নিজ মুখে বলেছিলেন, বেআইন, আমি তো ছেলে বিয়ে করিয়ে ঘরে মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি, কোনো কাজের মেয়ে তো নিচ্ছি না। কাজ না পারলে সমস্যা কি, আমি শিখিয়ে নেব। তবে 1 মাস না যেতেই এভাবে খোঁচা মেরে কেন বলতে হলো? রুপিতার কথাগুলো শোনার পর আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ঘটনার এই দিকটা আমার জানা ছিল না। মায়ের সেই হাসি মুখের কথা আর আজকের বাস্তবতার মাঝে রুপিতা যেন এক বিষম দোলাচলে আটকে গেছে। একদিকে জন্মদাত্রী মায়ের সম্মান আর অপমান, অন্যদিকে নিজের স্ত্রীর অভিমান আর না বলা কষ্ট। দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমি কি উত্তর দেব খুঁজে পাচ্ছিলাম না। রেস্টুরেন্টের আবছা আলোয় রুপিতা শুধু আমার উত্তরের অপেক্ষায় আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রেস্টুরেন্টের টেবিলের ওপর থমথমে নীরবতা। রুপিতার আর্দ্র চোখ দুটি আমার উত্তরের অপেক্ষায় আটকে আছে। মায়ের সেই বিয়ের আগের আশ্বাস আর আজকের এই বাস্তবতার বিপরীত আমাকে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দিল। আমি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে হাত দুটি টেবিলের ওপর রাখলাম। রুপিতার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, রুপিতা, আমি মানছি মায়ের বিয়ের আগের সেই আশ্বাস
আর পরের ব্যবহারের মধ্যে একটা অমিল তৈরি হয়েছে। হয়তো মা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। কিন্তু রুপিতা, মায়ের এই ভুলটার উপর ভিত্তি করে তুমি যা করলে সেটা কি খুব সঠিক ছিল? রুপিতা চোখ মুছে একটু চমকে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, অভিমান হওয়া খুব স্বাভাবিক। মা তোমাকে একটু নরমভাবে বুঝিয়ে বললে হয়তো চিত্রটা অন্যরকম হতো। কিন্তু তুমি রাগ করে বাপের বাড়ি গিয়ে নিজের ভুলটা ঢাকতে যে বানিয়ে বানিয়ে কথাগুলো বললে, মা তোমাকে দাসীর মতো খাটান, খাওয়ার খোটা দেন, এটার পরিণতি কি হলো দেখেছ? তোমার মা সত্যিটা না জেনে না শুনে ফোন করে আমার মাকে জঘন্য ভাষায় অপমান করলেন। একটা ভুলের সমাধান কি আর একটা মিথ্যা আর অন্যায় দিয়ে হয়? রুপিতা মাথা নিচু করে ফেলল। তার আঙ্গুলগুলো শাড়ির আঁচল পেঁচাতে লাগলো। সে হয়তো বুঝতে পারছিল নিজের অহংকার আর রাগের বশে সে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। তুমি বলতে পারতে মা একটু কড়া কথা বলেছেন। আমি যোগ করলাম, কিন্তু দাসীর মতো খাটান কথাটাই তোমার মায়ের ক্ষোভকে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সংসারটা তো তোমার আর আমার, রুপিতা। শ্বশুরবাড়িতে সামান্য একটা কথায় অভিমান করে ট্রলি গুছিয়ে চলে যাওয়া আর মা বাবাকে মাঝখানে টেনে এনে দুই পরিবারের মধ্যে দেয়াল তুলে দেওয়া কি কোনো পরিপক্ক মানুষের কাজ? রুপিতার চোখে এবার অনুশোচনার জল স্পষ্ট হয়ে উঠল। সে নিচু গলায় বলল, আমি আমি তখন এত কিছু ভাবিনি। শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি। তাই মাকে একটু বাড়িয়ে বলে ফেলেছিলাম। আর সেই একটু বাড়িয়ে বলার খেসারত দিতে হলো আমার মায়ের আত্মসম্মানকে। আমি গম্ভীর গলায় বললাম, মা যদি তোমাকে মেয়ে ভেবে নিয়ে থাকেন, তবে ছোটখাটো ভুল ত্রুটিতে বকা দেওয়ার অধিকারও কি তার ছিল না? মা যদি নিজের গর্বের মেয়েকে বকা দিতেন, সেই মেয়ে কি বাড়ি ছেড়ে চলে যেত? রুপিতা নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। পকেট থেকে বিলের টাকা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়লাম। রুপিতা চমকে উঠে বলল, তুমি চলে যাচ্ছ? আমি তার দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বললাম, তোমাকে এই বাড়িতে আমি সম্মান নিয়ে ফিরিয়ে নিতে চাই রুপিতা, কিন্তু তার আগে ভুলগুলো শুধরাতে হবে। আমাদের এই জটিলতা কাটানোর দায়িত্ব শুধু আমাদের দুজনের না। যারা না জেনে অপমান করেছেন তাদেরও সত্যটা বুঝতে হবে। পরদিন বিকেলে আমি সোজা রুপিতাদের বাসায় গেলাম। আমাকে হুট করে তাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকতে দেখে রুপিতার মা গম্ভীর মুখে এগিয়ে এলেন। তার চেহারায় এখনও সেই আগের উদ্ভট ভাব। তুমি এখানে কেন এসেছ? রুপিতার মা চড়া স্বরে বললেন, আমার মেয়েকে কি আবার অপমান করতে নিয়ে যেতে চাও? আমি খুব সংযত ভঙ্গিতে বললাম, মা, আমি ঝগড়া করতে আসিনি, শুধু কিছু সত্য কথা বলতে এসেছি। আপনি যেদিন আমার মাকে ফোনে অপমান করেছিলেন, সেদিন ফোনটা লাউড স্পিকারে ছিল। আমি নিজের কানে আপনার কথাগুলো শুনেছি। রুপিতার মা একটু ইতস্ত করে বললেন, আমি তো আমার মেয়ের কষ্টের কথা শুনি আপনার মেয়ে আপনাকে মিথ্যা বলেছিল। আমি রুপিতার দিকে তাকিয়ে কথাটা বললাম। রুপিতা তখন ঘরের কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি স্পষ্ট ভাষায় বলতে লাগলাম, রুপিতাকে দিয়ে 1 মাসের মধ্যে আমার মা একদিনও কোনো কাজ করাননি। ভোর থেকে উঠে মা একা রান্না করতেন, আর রুপিতা সকাল 8টায় ঘুম থেকে উঠত। মা সেদিন শুধু এটুকুই বলেছিলেন যে স্বামীকে রান্না করে খাওয়ানো তোমার দায়িত্ব। অথচ রুপিতা আপনাকে গিয়ে বলল আমরা নাকি তাকে দাসীর মতো খাটাই। না জেনে, সত্যটা না পরখ করে আপনি আমার মাকে যে ভাষায় অপমান করেছেন, সেটা কোনো শিক্ষিত বা সদংশের পরিচায়ক নয়। কথাগুলো শুনে রুপিতার মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবিশ্বাস ভরা চোখে রুপিতার দিকে তাকালেন। রুপিতা, এসব কি শুনছি? তুই আমাকে এসব কথা বানিয়ে বলেছিলি? রুপিতা আর সহ্য করতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। আম্মু, আমাকে ক্ষমা করো। আমি রাগের মাথায় বানিয়ে বলেছিলাম। শাশুড়ি আম্মা আমাকে সত্যিই কোনো কাজ করাতেন না, কিন্তু উনি খাওয়ার খোটা দেওয়াতে আমার রাগ হয়ে গিয়েছিল। তাই আমি। ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে এক ভারী নীরবতা নেমে এলো। রুপিতার মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নিজের মেয়ের মিথ্যাচারে তিনি কতটা লজ্জিত ও লজ্জিত বোধ করছিলেন তা তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হচ্ছিল। আমি রুপিতার মায়ের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বললাম, সংসারে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে দুই পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। রুপিতা নিজের ভুল বুঝতে পেরেছে, তবে এই সংসার আবার জোড়া লাগবে কিনা তার নির্ভর করছে আপনারা নিজেদের ভুল কতটা শুধরাতে চান তার ওপর।
কথা শেষ করে আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। রুপিতাদের বাসা থেকে বের হয়ে যখন নিজের বাড়ির দরজায় পৌঁছালাম, তখন সন্ধে নেমে এসেছে। ড্রয়িং রুমে সোফায় বসা মা বিষণ্ণ মুখে জানালার বাইরে তাকিয়েছিলেন। ঘরের হালকা আলোয় মায়ের মুখের বলিরেখাগুলো যেন আরও স্পষ্ট মনে হচ্ছিল। সারাটা জীবন নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে যিনি সংসার আগলে রেখেছেন, আজকের দিনেই তাকে শুনতে হলো কুৎসিত অপবাদ। আমি গিয়ে শান্ত পায়ে মায়ের পাশে বসলাম। মায়ের চোখ দুটি এখনও হালকা ফোলা। আমাকে দেখে মা একটু সামলে নিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি বাবা? মুখটা এমন শুকিয়ে আছে কেন? কিছু খেয়েছিস? আমি মায়ের দুটো হাত নিজের হাতের মুঠোয় নিলাম। তারপর নরম স্পষ্ট গলায় বললাম, মা, আমি আজ রুপিতার কাছে গিয়েছিলাম, আর সেখানে থেকে রুপিতাদের বাসায়। মা চমকে উঠলেন, তুই ওখানে গিয়েছিলি কেন বাবা? আবার কি কোনো অশান্তি করে এলি? না মা, কোনো অশান্তি করতে যায়নি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, রুপিতা বাপের বাড়ি গিয়ে মিথ্যা বলেছিল। সেটা রুপিতার মা বুঝতে পেরেছেন। তারা নিজেদের ভুলের জন্য চরম লজ্জিত। কিন্তু মা, আজ তোমার সাথেও আমার কিছু কথা আছে। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমার সাথে? হ্যাঁ মা। আমি খুব পরম মমতায় মাকে বুঝিয়ে বলতে লাগলাম, রুপিতা যা করেছে, নিজের ভুল ঢাকতে যে মিথ্যা সে বলেছে, সেটা নিঃসংকোচে মারাত্মক অন্যায়। কিন্তু মা, তুমি কি একবারও ভেবে দেখেছ তোমার বলা কথাটা তাকে কতটা আঘাত করেছিল? নতুন একটা মেয়ে নিজের বাবা মা চেনা পরিবেশ ছেড়ে অচেনা পরিবারে এসেছে। বিয়ের আগে তুমি রুপিতার মাকে নিজ মুখে কথা দিয়েছিলে, বেআইন, আমি কোনো কাজের মেয়ে নিচ্ছি না, নিজের মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি। কাজ না পারলে আমি শিখিয়ে নেব। অথচ বিয়ের 1 মাস যেতে না যেতেই তুমি তাকে সবার সামনে সরাসরি বললে, এটা তোমার বাবার বাড়ি না যে রান্না না করে খাবার খাবে। মা, এ কথাটা কি খোঁচা মেরে বলা হলো না? মা মাথা নিচু করে ফেললেন। তার চোখে অপরাধবোধের ছাপ ভেসে উঠল। আমি মায়ের হাতের উপর আরেকটু চাপ দিয়ে বললাম, তুমি তাকে আলাদা ঘরে ডেকে পরব স্নেহে বুঝিয়ে বলতে পারতে, বৌমা, স্বামীর দায়িত্ব তোমাকে নিতে হবে। চলো দুজনে মিলে কাল থেকে রান্নাটা একটু একটু করে শিখি। তুমি তা না করে সরাসরি অন্ন নিয়ে খোঁচা দিলে। মা, মেয়ের ভুল হলে মা কি তাকে এভাবে খোঁচা দেয়, নাকি ভালোবেসে আগলে নিয়ে শেখায়? তুমি তো মা, একটু ধৈর্য কি তোমার ধরতে পারতে না? আমার কথাগুলো শুনে মার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। তিনি নিজের ভুলটা বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়লেন। রুদ্ধ কণ্ঠে বললেন, তুই ঠিকই বলেছিস রে বাবা। মা হয়ে আমার ওভাবে কথা বলাটা মোটেও উচিত হয়নি। সকালে যখন দেখতাম তুই খালি পেটে অফিসে যাচ্ছিস, আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। রাগের মাথায় বলে ফেলেছিলাম, কিন্তু ওভাবে বলাটা যে মেয়েটার গায়ে এতখানি লাগবে আমি বুঝি নাই রে বাবা। আমারও ধৈর্য ধরা উচিত ছিল। মায়ের এই আত্ম উপলব্ধি দেখে আমার বুকের ভার অনেকটাই কমে গেল। পরদিন সকালে আমরা যখন চা খাচ্ছিলাম, ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি বাইরে দাঁড়িয়ে আছেন রুপিতা, তার মা এবং তার বাবা। রুপিতার চোখ দুটি ফোলা, মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আর রুপিতার মায়ের মুখে কালকের সে অহংকার আর উদ্ধত ভাবের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। সেখানে ফুটে উঠেছে চরম লজ্জা আর সংকোচ। ওনারা ঘরে প্রবেশ করতেই রুপিতার মা কোনো দ্বিধা না করে সোজা আমার মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। ধীর গলায় বললেন, বিয়ান, না জেনে নিজের মেয়ের বানানো মিথ্যা কথায় বিশ্বাস করে ফোনে আপনাকে চরম অপমান করেছিলাম। যে মুখ দিয়ে আপনাকে ওই কত কথাগুলো বলেছি, সেই মুখ দিয়ে আজ ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার নেই। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা জানার পর থেকে আমি অনুশোচনায় জ্বলছি। আমাকে আপনি ক্ষমা করে দিন বিয়ান। আমার মা এক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইলেন। তারপর স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে গিয়ে রুপিতার মায়ের হাত দুটি ধরে বললেন, এ কি করছেন বিয়ান? ক্ষমা চাইবেন কেন? ভুল তো আমারও ছিল। রুপিতাকে আমি নিজের মেয়ে বলতে পেরেছি, কিন্তু মেয়ের মতো ধৈর্য নিয়ে আগলে রাখতে পারিনি। 1 মাসেই ধৈর্য হারিয়ে আমি তাকে কটু কথা শুনিয়েছিলাম। মা হিসেবে সেই ভুলটা আমারও হয়েছিল। দুজন